গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর ষষ্ঠদশতম পর্ব। তীব্র তীক্ষ্ণ সরু গলায় গানের আওয়াজে এ বাড়ি থেকেও শোনা যাচ্ছে। শুধু এ বাড়ি কেন, দূরে অদূরে বোধ করে পাড়ার সব বাড়ি থেকেই শোনা যাচ্ছে। সুরের মধ্যে যত না হোক গলার জন্যই মান্দাচুপি বিখ্যাত। তীক্ষ্ণ সানানো গলায় সে সুর, গান থামবার পরেও বাতাসের গায়ে ঝনঝনিয়ে আছড়ায়। সত্য কখনো ঢপ কীর্তন শোনেনি। ছেলেবেলায় শেষ ঠাকুরদার সঙ্গে কখনো কখনো হরিসভায় কীর্তন গান শুনতে যেত। সে অন্যরকম। তার গানের থেকে অনেক জোরালো ছিল খোল করতালের জগঝম্প। আরও ছোটই বাবার সঙ্গে একবার যেন হালিশহরে না কোথায় নৌকো করে গিয়েছিল কালীকীর্তন শুনতে। আবছা মনে পড়ে। আর কবে কোথায়? বারুইপুরে পানির চাষ অনেক আছে বটে, গানের চাষ নেই। আজ যদি মেজাজটা অমন না বিগড়ে যেত, দুদণ্ড বসে গান শুনে আসতেও সত্য। কিন্তু হলো না শোনা, যাচ্ছে তাই হয়ে গেল মন মাথা। নিজের বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে একটু শুনবার চেষ্টা করলো, তা সে ওই সুরের একটা রেশ ছাড়া কিছুই কানে এলো না। একটুক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে সরে এলো সত্য। এ নিঃশ্বাস গান শুনতে না পাওয়ার জন্য অবশ্য নয়, কারণ অন্য। জগতে পয়সার প্রাধান্য দেখে আর পয়সার গরম দেখে মনটা উদাস হয়ে যাচ্ছে তার। কি আশ্চর্য এই কলকাতা শহর! গুণের নয়, বিদ্যে বুদ্ধির নয়, মানুষ মনুষ্যত্বের নয়, শুধুমাত্র পয়সার জয়জোকার। এই শহরকে সেই শৈশবকাল থেকে কত ভক্তি, কত সমীহ চোখে দেখে এসেছে যে সত্য। খানিকটা উদাস উদাস হয়ে বসে থেকে সত্য আবার ভাবল, তা একটা মাত্র সংসার দেখে, একটা মানুষের আচার আচরণ দেখে বা আমি এমন আশা ছাড়া হচ্ছি কেন? এত বড় বিরাট পুরীতে কত মানুষ, কত হালচাল। এই শহরেই রাজা রামমোহন ছিলেন, বিদ্যাসাগর আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, পিরিলে ঠাকুর বরিন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আছেন, আরও কত সব আছেন। ভবতোষ মাস্টার তাদের সব জীবন কথা, মহিমার কথা কত শুনিয়েছেন সত্যকে। সেই সব ভুলে গিয়ে সত্য কিনা ওই দত্তগিনীকে দিয়ে কলকাতা বিচার করছে। মনটা ঝেড়ে ফেলে উঠল, আজ পঞ্চুর মা আসবে না, তার কাজগুলো সব করে নিতে হবে। তা একটু না গুছিয়ে নিতেই টুডু আর খোকা স্কুল থেকে ফিরল দুমদাম করে। মা, ভীষণ নেমন্তন্ন খেলে তো, সমস্বরে বলে উঠল দুজনে। সত্য হেসে ফেলে বলে, হ্যাঁ, শুধু ভীষণ, এক বা বিভীষণ। নে নে, স্কুলের জামা কাপড় সর্বজয়া করিস নে, মুখ হাত ধো। খাবার আছে? খাবার? মন্ডা মিঠাই, খাজা গজা, ছানা বড়া, অমৃতি। ভাবতে ভাবতে আসছি আমরা। ওদের কণ্ঠে অসহিষ্ণুতা দেদীপ্যমান। সত্যর মনটা একটু মায়ায় মায়া হয়ে আসে। এই দেখ ছোট ছেলেদের কাণ্ড, সারাদিন পড়ালেখা ফেল করে মন্ডা মিঠাই চিন্তা করছে, কিন্তু মায়াকে প্রশ্রয় দিলে চলবে না এখন। তাই সবিষয়ে ভাব দেখিয়ে বলে, ও মা, স্বপ্ন দেখছিস নাকি? ওসব আবার আমি কোথায় পাবো? ওরা কিন্তু এই বিস্ময়কে আমল দিল না। মার হাত ধরে ঝুলে পড়ে হৈ হৈ করে উঠল। ইস, তাই বই কি, চালাকি হচ্ছে। ও বাড়ি থেকে ছাদা আনুনি বুঝি? ছাদা? সত্যর মায়া মায়া মুখটা কঠিন হয়ে ওঠে। তীক্ষ্ণ প্রশ্ন করে, ছাদার কথা কে বলেছে? বাহ, বাবা তো আপিস যাবার সময় বলল, তোদের মা কত ছাদা আনবে দেখিস। ভুলে বলেছেন, নয়তো ঠাট্টা করেছেন, সত্য বলে। কিন্তু টুডুর মন এখন আক্ষেপ উত্তেল। সে বলে, তুমি শুধু শুধু আমাদের স্কুলে পাঠালে, কেউ বুঝে আর স্কুলে গেছে? পাড়ার ওরা দিব্যি পেট ঠেসে খেলো, আবার জনাজন্তি ছাদা আনলো, আর আমরা 16 রকম নাকি মিষ্টি করেছে ওরা। সত্য গম্ভীরভাবে বলে, সেটা আবার কি করে জানলি? আপিস যাবার সময় তাও বুঝি বলা হয়েছে? না, সে কথা বাবা কি করে জানবে? বলেছে পঞ্চুর মা। ও, তা আজ দেখছি তোদের মাথার মধ্যে শুধু ওই ছাদার গল্পই ঘুরছে। হ্যাংলার মতন আবার ছাদা আনবো কি? যা চল, বাড়িতে যা আছে তা দিগে। টুডুর বয়সে বড় হলে কি হয়, খোকার থেকে সে হাদা। তাই সে সহসা বলে ওঠে, চাই না আমিও মুরকি মুরকি আর নাড়ু খেতে। পঞ্চুর মা ঠিকই বলেছে।
হঠাৎ নিজের কথায় শিউরে উঠে চুপ করে যায় সে। কিন্তু চুপ করিয়ে রাখবার মেয়ে সত্য নয়। সে তীব্র জেরায় কি বলেছে পঞ্চুর মা তা আদায় করতে চেষ্টা করে। আর তুরু কাঠ হয়ে গেলেও খোকা বলে বসে, পঞ্চুর মা বলেছে একদিন স্কুল কামাই হলে কি এত রাজ্যি লোপাট হয়। অমন ভোজটা থেকে ছেলে দুটোকে বঞ্চিত করলো। মা না রাক্ষসী। কি কি বললি? বল বল, আরেকবার। সত্য যেন দিশেহারা হয়ে গেছে। সত্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই হলো শেষটা? এই রকম হচ্ছে তার ছেলেরা? এর জন্য এত কাণ্ড করে দেশ থেকে চলে এসেছে সত্য? তার যে একান্ত বাসনা ছিল তার ছেলেরা সভ্য হবে, মার্জিত হবে। সত্যই কি তবে অসভ্য হবে, অমার্জিত হবে, মারবে ছেলেদের? না, সত্য ছেলেদের মারেনি। শুধু একবার সেই তীব্র প্রশ্ন করে চুপ করে গেছে, চুপ করে বসে আছে। ছেলেরা যে মুড়ি মুড়কিও খায়নি তার মনেও নেই। ও শুধু ভাবছে, ঘরে পড়ে বিপদ, কার আওতা থেকে তবে রক্ষে করবে ছেলেদের? খানিক পরেই নবকুমার এলো, আর চোখে একবার দেখে নিল সত্যর জলদ গম্ভীর মুখটা। তারপর ইশারায় খোকাকে ডেকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে সত্যর? হ্যাঁ, বেগতিক দেখলে এইরকমই ওদের প্রশ্ন করে জেনে নেয় নবকুমার। নেয় খোকার কাছে বেশি। জানে তুতুটা বোকা, গুছিয়ে বিশদ বলতে সে পারেও না। কারণ শুনে নবকুমার বুঝতে পারে না এই তুচ্ছ ব্যাপারে এত বিচলিত হবার কি হলো সত্যর। ছেলেরা তো আর মাকে রাক্ষসী বলেনি, বলেছে পঞ্চুর মা। তাই ঘরে ঢুকে কাষ্ঠ হাসি হেসে বলে, কি আবার কি হলো? সত্য সেইভাবেই বসে থাকে, কথা বলে না। নবকুমার বলে, বাবারে, চিরটা দিন একরকমই গেল। তোমার কাষ্ঠ কঠিন স্বভাবের গুণে পঞ্চুর মাও কথা বলেছে। তা সেইটুকু বলেছে বলে এত শাস্তি করতে হয় ছেলে দুটোকে। স্কুল থেকে নাচতে নাচতে আসছে, বড় মানুষের বাড়ির ভালো মন্দ দুটো খাবে বলে। তার বদলে কিনা উপোসের সাজা। ধন্যী বটে। উপোসের সাজা মানে? হো, তাই তো, ছেলেদের খেতে দেওয়া হয়নি। মুহূর্তে মনটা ভেতরে ভেতরে দ্রব হয়ে গিয়ে হায় হায় করে ওঠে। ছেলেদের খেতে না দিয়ে বসে আছে সে। রাগের চোটে খেয়ালই হয়নি। ইস, পঞ্চুর মা দেখছি নিহাত ভুলও বলেনি। কচি ছেলে ওরা, ওদের আর ভালো মন্দ বোধ কতটুকু? ওদের বাপ বুড়ো মিনসে যদি বড় মানুষের বাড়ির খাবারে মোহময় ছবি এঁকে ওদের সামনে ধরে, রাগটা কমিয়ে গিয়ে হায় হায় এলেও মুখ হারে না সত্য। গম্ভীর মুখে বলে, তা সামান্য দুটো মুড়ি নাড়ু নাই বা দিলাম, মনটা মিঠাই খাজা গজার গল্প করবে না ছেলেদের কাছে, খুব পেট ভরবে। কথা কয়েছে, বাঁচা গেল। নবকুমারের ভয়টা অনেক ভাগে। সত্য যখন মুখ খুলেছে বুঝতে হবে অবস্থা একেবারে মারাত্মক নয়। কথা না কই চোয়ালের হাড় শক্ত করে নিঃশব্দে বসে থাকাটাকেই বড় ভয় নবকুমারের। অফিসে নবকুমারের কর্মদক্ষতা আর বুদ্ধিমত্তার এত সুনাম, নিম্নবর্তীরা এত ভয়ভক্তি করে তাকে, সেখানে নিজেকে তো বেশ একজন মনে হয়। কিন্তু বাড়িতে এলেই যে কি হয়, সেই চির অসহায়তা। তবু আজ এখন সত্য মুখ খুলেছে, তাই নবকুমারও সাহসে ভর করে বলে, আহা, খিদে কাহিল হয়ে গেছে একেবারে। আপেশ স্কুল থেকে ফিরে খিদে যা জোর লাগে জানি তো। অর্থাৎ এই সুযোগে নিজের কথাটাও ঢুকিয়ে দিল নবকুমার। আর রাগ নিয়ে বসে থাকা চলে না, সত্য উঠে পড়ে। নবকুমারও আর বেশি সময় নেই বুঝে তাড়াতাড়ি বলে ওঠে, রাগ তো দেখালে তো, বলেই ছাদা এত ঘেন্না কিসের? ছাদা আবার কে না আনে? কেন, তোমার বাপের বাড়ি দেশে ছাদা চল নেই বুঝি? আমরা তো বাবা ছেলেবেলায় ওই ছাদার আশাতেই নেমন্তন্ন যেতাম। ছোট পেটে কতই আর খেতে পারতাম বলো? বাড়িতে এসে পরদিন সকালেই সেই ছাদার সরা খুলে, থাক হয়েছে, গল্প রাখো, মুখ ধোগে। বলে সত্য উঠে যায়। মনটা হঠাৎ যেন নরম হয়ে গেল। সত্যি এতে রাগের কী ছিল? তাদের ছেলেমেয়েরা তারাও তো। কেন চল থাকবে না তার বাপের বাড়ির দেশে? তাদের বাড়ির কাজকর্মী তো কত সরা সাজানো, মালসা সাজানো, হাড়ি সাজানো দেখেছে। লোকে খাওয়া দাওয়ার পর নিয়ে গেছে। রামকালী নিজে দাঁড়িয়ে তদারক করেছেন, মাথা পিছু ঠিকমতো দিচ্ছে কিনা। সঙ্গে ঝিটা মুনিশটা রাখালটা পর্যন্ত বাদ যেত না।
আবার সত্যরাও পিস ঠাকুরমার সঙ্গে যখন এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন গেছে তারা দিয়েছে, নেওয়া হতো না তা তো নয়। আরেকটা উৎসব ছিল বিশেষ আকর্ষণীয়, সেটা হচ্ছে আটকৌড়ে। গ্রামে কারো বাড়িতে ছেলে জন্মালেই 8 দিনের মাথায় ডাক পড়ত অপর বাড়ি কুচো ছেলেদের কুলোপিটোতে। সেই সম্মানটা অবশ্য শুধুই ছেলেদের। তবে খই মুরগি 8 ভাজার সম্ভার থেকে মেয়েরা বঞ্চিত হতো না। 8 শাট করে বেড়া বিনুনি বাঁধা, কোমরে ডুরে শাড়ির আঁচল জড়ানো, পাড়া সচকিত করে মল বাজিয়ে যাওয়া নিজের সেই চেহারাটা যেন চোখের ওপর দেখতে পেল সত্য। ফিরত সেই ডুরে শাড়ির আঁচলটা কৌশলে কোচরে পরিণত করে তাতে খাজা গজা 8 ভাজার বোঝাই দিয়ে, তার মধ্যে কেউ কেউ বা আবার 8টা করে পয়সা মিশিয়ে রাখত। বাড়ি এসে কি মহল্লাসে সেই পয়সা খোঁজার ধুম। কই, নিজেকে বা অপরকে তো তখন হ্যাংলা মনে হতো না। কেন হতো না? আজই বা কেন? স্বামী পুত্রের খাবার গোছাতে গোছাতে কারণটা ভাবল সত্য। নির্ণয় করল একটা, ওদের খেতে দিয়ে উপস্থাপিত করল সেই কথাটা। বলেছিলে আমাদের নিত্যানন্দপুরে ছাতার চল ছিল কি না? থাকবে না কেন, খুবই ছিল। তবে কথাটা হচ্ছে সেই দেওয়ার মধ্যে নেমন্তন্ন কর্তার অহংকারটা ফুটে উঠত না, বরং যেন দিতে পেরেই কেতার্থ। তাই যারা নিত তাদের মধ্যে মান অপমান ঘুলত না। এই তোমার দত্তবাড়ি বাপু সপ্তাহতেই যেন অহংকার। একখানা তিজেলে 52 প্রস্থ মিষ্টি সাজিয়ে রেখেছিল তো আসনের পাশে, তা সেটা মানুষ পালকিতে তুলিয়ে দেবে তো? তা নয়, বাড়ির লোকেরা কে কোথায় ঠিক নেই। কাকস্য পরিবেদনা। একটা দাসী মতন মেয়ে মানুষ ভাঙা কাশি গলায় চেঁচিয়ে উঠল, ওগো বামুন মেয়ে, তোমার ছাদা পড়ে রইল যে। দেখো তো, অভব্যতা। নেব আমি হাতে তুলে? সত্যর স্বামী পুত্রের মনে সে 52 রকম কি প্রতিক্রিয়া সৃষ্টি করল কে জানে। তবে নবকুমারের স্ত্রীর কথায় তার সত্যি বলে সায় দিতে হলো। তারপর কথাটা সে নিজেই পারল। তারপর সত্যি সেই সোনার হাড় ছোঁয়াটা দিয়ে এলে নাকি? তা সত্যি দেব না তো কি মিথ্যে দেব? দেব বলে নিয়ে গেলাম। নবকুমার আক্ষেপ নিঃশ্বাস গোপন করে উদাসভাবে বলে, তোমার জিনিস তুমি ফেলে দিতে পারো, বিলোতে পারো, সে কথা না। তবে পাড়া 2-1জনকে শুধিয়েছ সকালে, কেউ আধলিটা, কেউ সিকেই দিয়েছে, টাকার ঊর্ধ্বে কেউ ওঠেনি। সত্য এ প্রসঙ্গে জবনিকাপাত করে দিতে বলে, যাজ্ঞে বাপু, কচি ছেলেকে দেওয়া জিনিসের কথা নিয়ে কচকচানিতে কাজ নেই, ছানান দাও কথা। এবারে পুরুষ বেটা ছেলের মতন একটা কাজ করো দেখি, একখানা বাসা খোঁজো। বাসা? আবার বাসা খুঁজব? বদলাবে এই বাসা? তাই তো স্থির করেছি। মনে করেছি নয়, ইচ্ছে করেছি নয়, সংকল্প করেছিও নয়, একেবারে স্থির করেছি। নবকুমার মনে মনে নিজের হার নিশ্চিত জেনেও লড়াইয়ে নামে। তা স্থির করবে বই কি, মাথাটাই অস্থির যে। তা নিত্যি নতুন স্থির করা। বলি, এই ভাড়ায় এমন বাসার পাবে? দত্তদের নাকি নিহাত পয়সা দিকপ্রাত নেই, তাই বাসাগুলো এত সস্তায় ছেড়েছে। অপর কেউ হলে দেরা দাম হাঁকত। ওসব খুব মতলব ছাড়ো। সত্য সেই জোড়া ভ্রুর নিচের গভীর কালো চোখ জোড়া সহসা একটি কৌতুক রসাশ্রিত বিদ্যুৎ কটাক্ষে ঝিলিক মেরে ওঠে। সত্য বামুনি কবে তার মতলব ছেড়েছে? নবকুমার সেই মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। সত্যর হাসিটা দুর্লভ বলে কি এত অপূর্ব? না, এই অপবাদ নবকুমার দিতে পারে না। সত্য বামুনি কখন তার মতলব ছেড়েছে শুধু নবকুমারই বুঝতে পারে না। অকারণ সুস্থ শরীর ব্যস্ত করে কি সুখ পায় সত্য? সঙ্গে সঙ্গে হা করে তাকিয়ে থাকা চোখ ফিরিয়ে নিয়ে বেজার মুখে বলে নবকুমার, কেন, এ বাসা আবার কি অপরাধ করল? সে তোমাকে বললে তুমি বুঝবে না। না, আমি তো কিছুই বুঝবো না। যত বোঝার কর্তা তুমি। বাসা ফাসা বদলানো হবে না। বারে বারে একই কীর্তন। পাখি পক্ষী নাকি যে রাত দিন বাসা বদলাবো? হবে না বলে দিচ্ছি, বাস। তা বেশ, হবে না। সত্যি, কর্তার কথাই বজা থাক। বলে সত্য উঠে যায়। এ বাসা বদলানোর ইচ্ছে যে সত্যরই খুব আছে তা নয়, বাড়িটা সব দিক দিয়ে সুবিধে, কিন্তু ওই মাথার উপর প্রভু নিয়ে প্রজা হয়ে থাকাটাই তার বরদাস্ত হচ্ছে না। আর মজাটাও দেখো, নিজের বাড়িতে নিজের মতন থাকবো তা নয়, ঝিটা এ বাড়ি ও বাড়ি করে যন্ত্রণা ঘাটাতে থাকবে।
ওকে ছড়িয়ে দিলে কতকটা সুরাহা হয় বটে, কিন্তু সেটাও ঠিক মনের সঙ্গে খাপ খায় না। মানুষটা দুষ্ট পাজি নয়, উপকারীও আছে। দোষের মধ্যে হচ্ছে অবোধ, আর অবোধ বলেই অতিরিক্ত কথা হয়। সেই কথার জ্বালাতেই ছেলে দুটো কুশিক্ষা জন্মাচ্ছে। তার সেই কথাই বলে ছাড়িয়ে দিতে হবে পঞ্চুর মাকে। বলতে হবে, আমার ছেলেদের যদি তুমি শেখাও মা নয় রাক্ষসী, তাহলে তোমার কি করে রাখি বলো তো বাছা। সামনের মাস থেকে অন্য কাজ দেখো। সে কথাই ঠিক করে মনে মনে। এ বাড়ি ও বাড়ি আনাগোনার কথা তুলে খোলা হবে না, আসুক কাল সকালে। কিন্তু কাল সকাল অবধি অপেক্ষা করতে হলো না সত্যকে। সেই সন্ধ্যাতে এসে হাজির হলো পঞ্চুর মা, সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বার্তা নিয়ে। এ কি, এ কোন বিপদ অপেক্ষা করছিল সত্যর জন্য? সন্ধ্যের আগে দুপুরে কথাটা তাহলে বলে নিতে হয়। দত্তগিনী পিচ করে পিক ফেলে বলেন, হ্যালা পঞ্চার মা, তোর মনিক বন্যি বয়স তো কাঁচা, ওর এত অঙ্কার কিসের বল দেখিনি? দত্তগিনী চির মোসাহেব ভাগ্নে বউ হিহি করে হেসে উঠে বলে, ওই কাঁচা বয়সেরই অহংকার গো মামি, নইলে অহংকার করবার আরও কিছু তো দেখছি না। দত্তগিনী ভারী মুখে বললেন, হু হু, এ বাপু বয়সের দেমাক নয়, এ হচ্ছে স্বভাবের দেমাক। সংসারের ওর আর কে আছে রে পঞ্চার মা? পঞ্চুর মা এ বাড়িতে কোনোদিনই পঞ্চার মা বই পঞ্চুর মা শোনে না, তাই ওই অগ্রাহ্যের ভঙ্গি তার গা সহা। অতএব বিনয়ে বিগলিত হয়েই সে উত্তর দেয়, আর কে, ওই উনি, ওনার স্বামী আর দুটো 7-8 বছরের খোকা। ও তাই, কথাতেই আছে, মেঘা খেয়ে রোদ হয় তার বড় চরচরানি, আর বউ হয়ে গিন্নি হয় তার বড় ফরফরানি। তা শাশুড়ি মাকে বুঝি মরেছে? পঞ্চার মা কৌতূহলের ভঙ্গিতে বলে, বালাই ষাট, মরবে কেন? শাশুড়ি আছে, শ্বশুর আছে, আছে সবাই, দেশ গ্রামে আছে। উনি বাসায় এসেছেন স্বামী পুত্তর নিয়ে, স্বামী সাহেবের আপিসে চাকরি করে। বটে, তাই তো বলি, তাতেই তেজে মটমট। দেশ কোথা? কোথা কি বৃত্তান্ত কে শুধবে মা? পঞ্চুর মা মনে মনে সত্যর প্রতি স্নেহশীল এবং সমীহপরায়ণ হলেও নিতান্তই দত্তগিন্নির সুও হতে মনিবের প্রতি অগ্রাহ্য দেখিয়ে বলে, গপ্প করবার সময় আছে তেনার? ঘরের কাজ মিটল তো বই কেতাব মুখে দিয়ে বসল। বই কেতাব? ঘরের মধ্যে একটা ব্যঙ্গ হাসির ঢেউ খেলে যায়। তাই নাকি? ওরে পঞ্চার মা, তুই যে দেখছি খুব ভালো বাড়িতে চাকরি ধরেছিস। দেখিস বাপু, গিন্নির হাওয়া লেগে তুই শুদ্ধ পণ্ডিতনি হয়ে যাসনি। পঞ্চুর মা হেসে বলে, তা পারলে গিন্নি আমাকেও বই ধরায়। বাব্বা, ছেলে দুটোকে পড়া পড়া করে যা দিক করে, তবু ওই ছেলে দুটোই যা গপ্প গাছা করে আমার সঙ্গে। ওদের মুখেই শুনেছি বারুইপুর না কোথায় যেন দেশ। ঠাকুমা আছে, ঠাকুরদা আছে, পিসি আছে, আর মামার বাড়ি সেই তীরবেণীর কাছে নিত্যানন্দপুর নাকি কি যেন। দাদা মশাই কবরেজ, খুব বড় মানুষ। সহসা ঘরের মধ্যে একটা মানুষের মুখ কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। দেয়ালের কোলে একখানা পেতলের চৌকিতে পাতিয়ে পাতিয়ে পান সাজছিল সে। কাজ করা হাতটা তার থেমে যায়। হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখের দিকে। কানে যায় না দত্তগিন্নির মন্তব্য, বড় মানুষের ঝিয়ে বলেই এত দেমাক 7 নম্বর বাড়ির গিন্নির। সেই মন্তব্যই করেন দত্তগিন্নি। পঞ্চুর মাও মন্তব্য দিয়ে পরিসমাপ্তি করে, সেই তো শুনলাম নাকি ছাদার হাড়ি ছোঁয়নি। ভাগ্নে বউ নির্ভন্ত আগুনে কাঠ ফেলে, ঢপ শোনেনি। সে কথাই তো বলে মরছে বৌদিদি। পঞ্চুর মা আক্ষেপ করে, এত এত নোকের সময় হলো, আর তোর সময় হলো না? পাড়ার সকল ছেলে ঘরে বসে রইল, তো ছেলেদেরই স্কুলের মান নিয়ে এত হলো। ছেলে দুটোর জন্য মরছি কর করিয়ে। তা যাস, হাড়িখানা নয় তুই নিয়ে যাস, দিস গিয়ে ছোড়াদের, বলেন অপর এক মহিলা। কিন্তু পান সাজুনি বিধবাটির কানে বুঝি এসবের বিন্দু বিসর্গও যায় না। সে তেমনি হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখ পানে, আর কি বলে সে সেই আশায়। পঞ্চুর মা কিন্তু আর কথা বাড়ায় না। সত্যর বিরুদ্ধে কথা বলতে তার বিবেক তেমন সায় দিচ্ছে না। তবে নেহাত নাকি এই ঘরে এখন পালের হাওয়া উল্টো দিকে, তাই বড় মানুষের কথায় ধামা তো ধরতেই হবে। তাছাড়া
সত্যর ওপর তার আজ সত্যিই বড় রাগ হয়েছে। সে কোথায় ভেবে রেখেছিল সত্যকে নিয়ে এসে বড়লোকের বাড়ি জাঁকজমক দেখাবে, আর তার বোনঝি শৈলর যে এ বাড়িতে কতখানি মান মর্যাদা তা বুঝিয়ে ছাড়বে। একটা মানিমান্যের মাসি পিসি হওয়াও তো কম গৌরবের নয়। মানিমান বই কি, দত্তগিনীর মেজ ছেলের সঙ্গে শৈলর দহরম মহরম তো আর রাখা ঢাকা নেই। মেজবাবুর উপর শৈলর আধিপত্য একেবারে প্রকাশ্য ব্যাপার। মেজ বউটাকে ঢিট রাখতে দত্তগিন্নি এ আগুনে রীতিমতোই ইঙ্কন দিয়ে চলে। শৈলর জন্য গন্ধ তেল, গন্ধ সাবান সরবরাহ হয় দত্তগিনী নিজের ভাড়ার থেকে। শৈলর জন্য পানে খাবার সবচেয়ে দামি কিমা আসে গিন্নির খরচে। শৈলর ফিতে পেরে শান্তিপুরি হাফ শাড়ির যোগানদার অবশ্য মেজবাবু স্বয়ং। তবে একটু ময়লাকে ছেঁড়া চোখে পড়লেই দত্তগিন্নি গ্যাদারি বেজার মুখী বেজ বউটাকে শুনিয়ে শুনিয়ে শৈলকে বলেন, হ্যালা, কাপড় তো ময়লা কেন? নেই বুঝি? বলতে পারিস না তোর মেজদাদা বাবুকে? এতজন থাকতে মেজদাদা বাবুকেই কেন? সে প্রশ্নটা অবশ্য উচ্চ থাকে। তাই এসব রঙ্গরসের গপ্প অবশ্য পঞ্চুর মার মণিবনির সঙ্গে করার জো নেই। কিন্তু শৈল দখলিত্বটা দেখানো যেত, তা হলো না কিছুই। মরুগ্গে, যার যেমন বুদ্ধি। বুদ্ধির দোষেই ঠকে মানুষ। বৌদিতে যে এত বুদ্ধিমতী তা কই, জিততে পারল কই? হেরেই তো মূল। নিজে ভালো করে খেলি না, স্বামী পুত্তরকে খেতে দিলি না, গান শুনলি না, সব দিকেই ঠকলি। ধুত্তর। মনক্ষুণ্ণ পঞ্চুর মা পান সাজনির দিকে এগিয়ে এসে বলে, দাও বামুন্দি, দুটো বেশ মচমচে করে পান দাও দেখি, খাই। দুটো পান তাড়াতাড়ি সেজে কম্পিত হাতে সে দুটো পঞ্চুর মার হাতে তুলে দিয়ে পান সাজনিয়ে বামুন্দি চাপা নিচু গলায় বলে, কই, তোর মণিপনিকে তো আমায় দেখালি না? ও মা, শোনো কথা, দণ্ড থাকলো তিনি? এলো আর চলে গেল, বই তো না। তোদের কথাবার্তা শুনে একটু কৌতূহল হচ্ছে বলেই এত তেজদম্ভ শুনছি, দেখাবি না একবার? আর দেখানো, বৌদিকে আর এমুখ হবে, আর এ বাড়িতে আসবে, তবে যদি তুমি। বামুন্দি আরো মৃদু গলায় বলে, তবে তাই চল না, দেখে আসি। ও মা, হঠাৎ আমার মনিবের ওপর এমন নেক নজর কেন গো বামুন্দি? আস্তে, এক্ষুনি গিন্নির কানে উঠবে আর না করে বসবে। বেশ, সন্ধ্যের পর নিয়ে যাব। যাবার মুখটায় কিন্তু বামুন দিদি কেমন যেন বিচলিত হয়, আগ্রহটা যেন ঝিমিয়ে আসে তার। বলে, থাকবে পঞ্চুরমা, কাজ নেই। ওমা কেন? তখন তো এত মন করলে। হ্যাঁ, ঝোঁকের মাথায় তখন বলেছিলাম বটে, তা বলে কি, গেলে আবার এই গিন্নির যদি গোসা হয়? শোনো কথা, কে টের পাচ্ছে? তোমার আমার মতন চুনোপুটির খবর রাখতে ওনাদের দায় পড়েছে। কাজের বাড়িতে নানান গোলমাল, 10টা নতুন রাঁধুনি চাকরানি খাটছে, ফাঁকি দেবার এই তো সুযোগ। না, ভাবছি গিয়ে বা কি হবে? শুনেছেন নাকি দেমাকি রাঁধুনি পান সাজনির সঙ্গে যদি কথা না কয়? ওমা না না, তা তুমি ভেবো না বামুন্দি। পঞ্চুর মা অভয় দেয়, তাকে যদি কেউ ঘাটাতে না যায় সেও কিছু বলবে না। বাড়িতে অতিথি এলে বরং আদর অভ্যায়নে করবে, রাঁধুনি চাকরানি বিচার করবে না। এই তো সেদিন তাঁতিনি মাগে গেছিল, তাকে কত যত্ন করে বসালো, তেষ্টার জল দিল, পানি দিল। কাপড় অবশ্য নিল না, বলল দরকার নেই, তবে দূরছাই তো করল না। অনেক অগ্রপশ্চাতের পর শেষ অবধি অগ্রীটির জয় হয়। পেঁজা তুরতুরে সিল্কের চাদরখানা গায়ে জড়িয়ে সন্ধ্যের দিকে খিড়কির দরজা খুলে পঞ্চুর মার সঙ্গে রাস্তায় নামল পানসাজনী বামুন মেয়ে। বামুনের মেয়ে একদা কাজের দরকার নিয়ে এসেছিল দত্ত বাড়িতে। নেহাত ঝি চাকরানির কাজ তো দেওয়া যায় না তাকে, তাই এই কাজের ভার। অবশ্য পান সাজা কথাটা শুনতে যত হালকা, এ বাড়িতে সে ব্যাপারটা তত হালকা নয়। দৈনিক অন্তত 1000 পান তাকে সাজতে হয়। তদুপযুক্ত সুপুরিও কেটে নিতে হয়। তাছাড়া সব পান ঠিক এক ধরনের সাজতে চলে না, তার আবার শ্রেণী বিভাগ আছে। কারুর কারুর মিঠা পানের খিলি বরাদ্দ, কারুর কারুর জায়ফল, দারচিনি, জৈত্রী, কাবাব চিনি, এলাচ, কর্পূর সম্বলিত রাজকীয় পান। কারো বা দক্তা খাওয়া মুখের রুচি অনুযায়ী শুধু ক্ষয়ের দুপুরি। আবার সুপুরিও মিহি মোটা নানান প্রস্থ। এইসব পানের নৈবেদ্য সাজিয়ে যার যার ঘরের বাটায় রেখে আসতে হয়
গোলাপ জলে ভিজানো ন্যাকড়া চাপা দিয়ে। এছাড়া সরকার গোমস্তা লোকজন, অতিথি ফকির, আশুস্তি জাউস্তি, আশ্রিত অভ্যাগতদের জন্য মোটা বাংলা পানের ব্যবস্থা আছে। সমস্ত ওই বামুন মেয়ের ঘাড়ে। শুধু পান নিয়ে সারাটা দিন তার প্রাণ যায় যায়। তার উপর আবার বাড়িতে যজ্ঞে হলে তো কথাই নেই। সেও তো আছে যখন তখন। বিয়ে সাধ মুখে ভাত এসব বাদেও বাড়ির হরেক রকম মেয়ে মানুষের হরেক রকম বত্ত সারাও তো সারা বছর। লোকজন খাওয়া লেগেই আছে। দত্তগিনী ছোট যা অনন্ত চতুর্দশীর বত্ত বললেন, 300-400 লোক খেলো। পতিপুত্রহারা বিধবা, তবু কমতি কিছু হলো না। গড়গিন্নি উদার মনা বললেন, তা হোক, ও কেউ না থাক, আমি যখন আছি আমি ওর সব করাবো। ইহকালটা তো বৃথায় গেল, পরকালটা বজায় থাক। ছোট গিন্নি অবশ্য বেইমান। আড়ালে আবডালে বলে বেড়ায়, আমার বুঝি ভাগ নেই দত্তদের বিষয় সম্পত্তিতে? বাণিজ্যলে ভেসে এসেছি বুঝি আমি? কাঠ হাত করে ঢুকিনি আমি এদের উঠোনে। গাঁটছাড়া বেঁধে সঙ্গে করে নিয়ে আসেনি এদেরই একজন। তাকে উস্কুনিও দেয় কেউ কেউ, কিন্তু সে নেহাতি আড়ালে। বড়গিন্নির সামনে সবাই ঠান্ডা। কিন্তু সে যাক। পথ চলতে চলতে বামুন মেয়ের সঙ্গে নিম্নোক্ত কথাবার্তা হয় পঞ্চুর মার। যতই হোক, তুমি হলে স্বজাতি, তোমার সমীহা দেখাবে। স্বজাতি অবশ্য সত্যবতী, কারণ সেও বামুন। বামুন মেয়ে কিন্তু এই আশ্বাসে উল্লসিত হয় না। উদাসভাবে বলে, সোনার বেনের অন্ন খাওয়া বামুন আমার বামুন। তুইও যেমন পঞ্চার মা, তোরা বামুন দিয়ে করিস তাই। নিজেকে বামুনের মেয়ে বলে পরিচয় দিতে আমার ইচ্ছে করে না। নেহাত নাকি কাজ করতে এসে সুদ্দুর বললে পাছে পা টিপতে, ছাড়া কাপড় কাচতে, এটো বাসন মাজতে বলে, তাই ওই পরিচয় দেওয়া। তা কেন বামুনদি? তোমার আচার আচরণ তো সৎ ব্রাহ্মণের মতনই। নইলে রাঁধুনি, কুটনো কুটুনি, ভাড়ার দেউনি, আরও যেসব বামুনি ধনী আছে, তাদের আচার কেতা তো আর পঞ্চুর মার অবধিতে নেই। ঘেচার মা তো সেদিন লুকিয়ে গরম মাছ ভাজা খেতে গিয়ে জিভে কাটা ফুটিয়ে হাতে নাতে ধরা পড়ল। তাই কি মাগের হায়া আছে? আসল কথা কি জানো বামুনদি? স্বভাব চরিত্রটি যতক্ষণ ভালো আছে ততক্ষণ কখনো সে আচার বিচার ছাড়বে না। আচার অনাচার ত্যাগ করলেই বুঝবে মতিগতি বিগড়েছে। ধর্ম কর্ম আচার আচরণ হচ্ছে নদীর বাঁধ, যদি একবার ভাঙে। বাসন মাজা ছি পঞ্চুর মার এই জীবন দর্শনের ব্যাখ্যার শেষাংশটা আপাতত মুলতবি থাকে। সত্যবতীর দরজায় এসে পড়েছে দুজনেই। পঞ্চুর মা সানানো গলায় ডাক পারে, কই গো বউ দিদি, কোথায়? একবার বেরিয়ে এসো গো, নতুন মানুষ এসেছে তোমার দর্শন করতে। অনেকদিন নেতাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ছাতাটা হাতে নিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়ে নবকুমার। আজ ছুটির দিনে বাসায় আছে নিশ্চয়ই। নিতাই চলে যাবার পর প্রথম প্রথম নিতাইয়ের সামনে মুখ তুলে দাঁড়াতে লজ্জা করত। নিজেকে ভারী অপরাধী মনে হতো, কিন্তু সময়ের সবিষয় সেই লজ্জা একটু একটু করে কমেছে। সত্যবতী বারবার ঠেলে পাঠিয়েছে নেমন্তন্ন করতে। আর অবাক কাণ্ড, দিব্যি সহজভাবে নিতাইয়ের সঙ্গে কথা কয়েছে সত্য। নিতাই যা যা ভালোবাসে মনে করে রেঁধেছে, অনুরোধ উপরোধ করে খাইয়েছে। এইসব অসম সাহসিক কাণ্ডগুলো কি করেই যে করে সত্য। যাক, আজ নবকুমার নিজেই যাচ্ছে। আজ বাড়িতে মন বসল না। সেই যে পরশু সন্ধেবেলা পঞ্চুর মা কোথা থেকে একটা বিধবা মেয়ে ছেলে নিয়ে এসে বকবক করল, তারপর থেকে সত্য যেন কেমন হয়ে গেছে। কথা নেই, বার্তা নেই, ছেলেদের সঙ্গে হাসি খুশি নেই, যেন কোনো জগতে বাস করছে। কথাটা সত্যি। পরশু থেকে সত্য এক ধাঁধার জগতে বাস করছে। কাকে নিয়ে এলো পঞ্চুর মা? শুধু দত্তবাড়ির পানসাজনে? তাহলে কি জন্যই বা এলো সে? সত্যকে দর্শন করার বাসনা এমন প্রবল হবার হেতু কি তার? তার যদি তাই হয়, মন খুলে কথাই বা কইল কই? কেমন চেপে চেপে রেখে রেখে কথা, থেমে থেমে নিঃশ্বাস, ভেতরে যেন কত কি। ওকে কি সত্য আগে কোথাও দেখেছে? সত্যর খুব একটা চেনা মানুষের মতন কি দেখতেও? কিন্তু সেই মানুষটা তো এমন পোড়া মূর্তি ছিল না। ওর নিয়তি কি শেষ অবধি আগুন হয়ে ওকে ঝালসা পোড়া করে ছেড়েছে? দুজনের মধ্যেই যেন উত্তাল ঢেউ, কিন্তু কেউ নিজে থেকে এগিয়ে এসে খপ করে হাত ধরে বলে উঠল না, তুমি সেই না? পঞ্চুর মা ক্ষণ ক্ষণ করে বলে উঠেছিল, কই গো বামুনদি, এত আগ্রহ করে এলে
অথচ বাক্যি ওকে নেই কেন? সেই বামুন দিয়ে আস্তে আস্তে বলেছিল, কথা কইতে তো আসেনি, দেখতে এসেছি। গলার শব্দটা কি সত্য শোনা নয়? যেন অনেক সাগরের ওপারে অনেক যুগের আগে সত্য এই স্বর শুনেছে, তবু বলতে পারা যায়নি, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না গো, আমি বড় ধুরন্ধর মেয়ে। বাধা অনেক, হয় কি নয়, নয় কি হয়, এর আলো আধারের বাধা, সমাজ সামাজিকের বাধা, অবস্থার তারতম্যের বাধা, সর্বোপরি পঞ্চুর মার উপস্থিতির বাধা। সেটাই হয়েছিল বোধ করি সব থেকে বড় বাধা। হঠাৎ একলা দুজনে মুখোমুখি দাঁড়ালে হয়তো অন্য বাধাগুলো মুহূর্তে খসে পড়ত, হয়তো দ্বিধা মাত্র না করে ঝপ করে বলে ফেলা হতো, শেষ অবধি তাহলে এই হাল হয়েছে, বেশ ভালো, সুখটা করলে ভালো। আগে হলেও বলতো, অনেক যুগে আগে ছেলে মানুষ ছিল সত্য, এখন তো নেই, তাই সেই সব হলো না। খানিক পরে পঞ্চুর মা হাই তুলে বলল, চলো তাহলে বামুন্দি, তোমাকে দুয়োর অবধি এগিয়ে দিয়ে আমি ঘরে যাই, সারাটা দিন রপ্টানি গেছে, চোখ ভেঙে ঘুম আসছে। চলো বলে উঠে পড়েছিল সে, বলেনি আর একটু থাকি না? সত্য বলেনি আর একটু বসো না? সেই অবধি বিমনা হয়ে রয়েছে সত্য। নবকুমার বলেছিল, পঞ্চুর মার সঙ্গে ওই মাগিটা কে এসেছিল? কেন? কথা শেষ করতে পারেনি, তীব্র স্বরে থামিয়ে দিয়েছিল তাকে। ছেলেপেলের সামনে অভিব্যির মতো কথা কও কেন? বলেছিল সত্য। আর তদ্বোধি যেন সত্য চিন্তামগ্ন। ছুটির সকালটা দুদণ্ড রান্নাঘরের দোরে বসে গল্প করাতে কত ভালো লাগে। মন মেজাজ ভালো থাকলে সত্য অপূর্ব। সত্যি বলতে মন মেজাজ ভালো না থাকলেও কি যেন এক আকর্ষণ নবকুমারকে যেন দড়ি দিয়ে বেঁধে রাখে। নিহাত অফিসের সময়টুকু ছাড়া বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। তুরু খোকার পড়াটরাগুলো একটু দেখতে হয়, কারণ মাস্টারমশাই আজকাল নিয়মিত আসেন না। কিন্তু ওই ছাই কর্তব্য কর্মটর্ম তেমন ভালো লাগে না। এক যা বাজার করাটা একটু ভালো লাগে, বাদে ইচ্ছে হয় দুজন মুখোমুখি বসে থাকি। তা হবার জো নেই। সত্যি সংসার করাটা এত ভারী করে তোলার দরকারিটা বাকি। হাসলাম, গল্প করলাম, খেলাম, ঘুমোলাম, চুকে গেল তা নয়। রাত দিন 10-এর একজন হবার সাধ করো, ছেলেদের মানুষের মতো মানুষ করে তোলবার চেষ্টা করো। মান মর্যাদা রইল কি গেল তাই ভেবে মাথা খারাপ করো। কেন রে বাবা? গা ভুঁই ছেড়ে বাসায় এসে তাহলে লাভটা কি হলো? আমোদ আহ্লাদে থাকা যাবে বলেই না আশা। এই যে সেদিন শুনল আপিসের বন্ধু রামরতন বাবু তার পরিবারকে নিয়ে নাকি থিয়েটার দেখতে গিয়েছিল। নিমাই সন্ন্যাস, পালা। রামরতনের পরিবার নাকি দেখতে দেখতে কেঁদে বুক ভাসিয়েছে, বাড়ি এসে 3 দিন ধরে কেঁদে মরেছে। নবকুমার সত্যকে ধরে পড়েছিল যাবার জন্য, গেল না। বলল কি না, এখন মাসের শেষ, হাতের টানাটানি, থিয়েটারে যেতে তো পয়সা লাগবে। তাছাড়া তুডু খোকাকে নিয়ে সমস্যে, ওদের দেখবে কে রাত অবধি? ওদের নিয়ে যাবার কথা তো উড়িয়েই দিল। ছেলেদের ঘোর দৌড়ে খেলা দেখাতে নিয়ে যেতে চেয়েছিল নবকুমার, তাও বারণ। কেন যে সত্য এরকম? এক যুগ ধরে মনকে প্রশ্নই করে চলেছে নবকুমার। আজ কপালটাই অভাগ্যের। নিতাইয়ের সঙ্গে দেখা হলো না। কোথায় গেছে তার মেসের এক ভদ্রলোক বললেন, জানি না মশাই, মানুষের সঙ্গে তো মিশতেই চান না নিতাই বাবু, ভাগ্যতেও তেমন ভালো ঠেকে না আমাদের। চোখে না দেখলে কারোর নামে অপবাদ দিতে নেই। ওর পাশের সিটে হারানবাবু যা বলেছেন তাই বলছি, স্বভাব চরিত্র ভালো নেই নিতাবাবুর। কি বললেন? প্রায় মাটিতেই বসে পড়ে নবকুমার। এ কি সর্বনেশের সংবাদ! ভদ্রলোক বললেন, আপনার বিশেষ বন্ধু বুঝি? তবে তো আপনাকে কথাটা বলা আমার ভুল হয়েছে। তবে একরকম ভালো, দেখুন, আপনি যদি বুঝিয়ে সুঝিয়ে সুপথে আনতে পারেন, অবশ্যই উপথ থেকে ফেরানো বড় শক্ত কথা। মনের মধ্যে একটা দারুণ যন্ত্রণা নিয়ে ভবতোষ মাস্টারের কাছে যায় নবকুমার। বোধ করি এই প্রথম সেই সত্যর নির্দেশ ব্যতীতই একটা কাজ করে ফেলে। মাস্টার একখানা বই সামনে রেখে উপর হয়ে পড়ে তা থেকে খাতায় কী সব লিখে নিচ্ছিলেন। নবকুমার কাছের গোড়ায় বসে পড়ে বিনা ভূমিকায় বলে ফেলে, ভয়ানক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাস্টার মশাই। মাস্টার চমকে ওঠেন। কি হলো? কারোর অসুখ বিসুখ নয় তো? সত্যবতী ফেন গালতে পুড়ে যায়নি তো?
উঠোনে আছাড় খেয়ে পড়ে যায়নি তো? চকিত হয়ে বলেন, বসে বসো, আগে একটু স্থির হও। ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর। নিতাইয়ের চরিত্রদোষ ঘটেছে। কি ঘটেছে নিতাইয়ের? ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলেই লজ্জা পায় নবকুমার। এবার মাথাটা চুলকে নিচু গলায় বলে, আগে আজ গিয়েছিলাম নিতাইয়ের মেসে, তা দেখা হলো না। একজন বলল নিতাই কোথায় যায় কোথায় না যায় ঠিক নেই, আর 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 তার স্বভাবদোষ ঘটেছে। ভবতোষ মিনিট খানিক চুপ করে থেকে বলেন, লোকটা নিতাইয়ের শত্রু টত্রু নয় তো? আগে না না, সেরকম কিছু না। তবে তো সত্যিই বিপদ। ভবতোষ নিজের মনে বিড়বিড় করে বলেন, এরকম একটা ভয়ে আমার ছিল। নবকুমার বলে, আগে কি বলছেন? না, তোমায় কিছু বলিনি। আপনি একবার তার সঙ্গে দেখা করে বোঝান মাস্টারমশাই। বোঝাবো? ভবতোষ হাসে। এইসব ক্ষেত্রে মাস্টারের বুঝ কোনো কাজে লাগে না নব, কিন্তু একটা তো কিছু করতে হবে মাস্টারমশাই। চির নিস্তেজ নবকুমারের এই ব্যাকুলতা মনকে স্পর্শ করে ভবতোষের। তিনি স্নেহার্দ্র গলায় বলেন, আচ্ছা আমি চেষ্টা করব। তবে কি জানো? আগে কি বলছেন? বলছি, বলছিলাম কি, আমার বলার চাইতে অনেক বেশি কাজ হবে যদি বৌমা একবার। বৌমা? নবকুমার বিমূঢ় নির্বোধ গলায় বলে, কার কথা বলছেন? ইয়ে, টুডুর মা? হ্যাঁ তাই বলছি। উনি যদি একবার নিতাইকে দিব্যি দিলেশা দিয়ে বলতে পারেন, হয়তো কাজ হতে পারে। নবকুমার তেমন গলাতেই বলে, আপনি বললে কাজ হবে না, হবে ওর কথায়। ভবতোষের মুখের রহস্যের জালে আবৃত সূক্ষ্ম একটু হাসির রেখা ফুটে ওঠে। ধীরে বলেন, হলে ওর কথাতেই হবে, নচেত। তবে তাই বলতে বলবো। বলে বিমূঢ় নবকুমার উঠে দাঁড়ায়। তবে মাস্টারের প্রস্তাবটা তার হৃদয়ঙ্গম হয় না। আর সত্যি বলতে কি, ভালোও খুব লাগে না। ভালো লাগে না নিতাইয়ের সামনে সত্যকে উপস্থাপিত করার কথাটা। যতই বন্ধু হোক নিতাই, তার যখন স্বভাব খারাপ হয়েছে তখন বিশ্বাস কি? কে জানে মদটদ ধরেছে কিনা। মাতাল চরিত্রহীন এদের কাছ থেকে মেয়ে ছেলেদের শতহস্ত দূরে থাকা উচিত। নবকুমারের বাপ নীলাম্বর বাড়ুজ্যে নামক ব্যক্তিটিও যে ওইসব অপরাধে অপরাধী, এবং চিরদিন তিনি সমাজের মাথার উপর বাস করে আসছেন, সেটা অবশ্য মনে পড়ে না নবকুমারের। নিতাইয়ের অধপতনের খবরটা এবং ভবতোষ মাস্টারের ওই অনাসৃষ্টি প্রস্তাবটা কিভাবে সত্যর কাছে ফেলবে আর সত্য সেটা কিভাবে নেবে ভাবতে ভাবতে বাড়ি ফেরে। বেলাও হয়ে গেছে ঢের। সত্য হাড়ি নিয়ে বসে আছে। দ্রুত এসে দরজাটায় ধাক্কা দিতে যায় নবকুমার, কিন্তু ধাক্কার আগে হাত ঠেকাতেই খুলে যায় সেটা। তার মানে আগল দেওয়া ছিল না। কি কাণ্ড! ভর দুপুরে দৌড়টা খুলে রেখেছে। বলবে বলে ব্যস্ত হয়ে ঢুকে দু পা পিছিয়ে আসে। দাওয়ার খুঁটির কাছে সত্য একজনের হাত ধরে দাঁড়িয়ে। না, হাত ধরার অপরাধে জাত যাবে না। পুরুষ নয়, মেয়ে মানুষ। বিহব্বল দৃষ্টি এক বিধবা, শীর্ণ দেহ পোড়া রং। নবকুমারও বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনতে পায় সত্য তার নিজস্ব সবল ভঙ্গিতে বলছে, হাতে যখন পেয়েছি আর ছাড়ি। মেয়ে নিয়ে চলে এসো তুমি আমার কাছে। আমার যদি দুবেলা দুমুঠো জোটে, তোমারও একবেলা এক মুঠো জুটবে। আমার ছেলে দুটো যদি খেতে পড়তে পায়, তোমার মেয়েটাও পাবে। শুনে গায়ের রক্ত হিম হয়ে যায় নবকুমারের। এসব আবার কি কথা? কে? কোথায় এর মেয়ে? সত্যর সঙ্গে কি সম্পর্ক এর? আবার হঠাৎ সেই হিম হয়ে যাওয়া রক্ত উত্তপ্ত হয়ে উঠল, পুরুষের রক্ত। নবকুমারের সঙ্গে একবার পরামর্শ পর্যন্ত না করে দুটো মানুষকে খেতে পড়তে দেবার ভরসা দিয়ে বাড়িতে জায়গা দিতে চাইছে সত্য। এতই বা সাহস কেন মেয়ে মানুষের? নবকুমার কিছু বলে না বলে বড্ড বার বেড়ে গেছে। নবকুমারের চিরদিনের প্রাণের বন্ধু নিতাই। বিনি অপরাধে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, যার জন্য মনের দুঃখে ঘেন্নায় অভিমানে স্বভাবটাই খারাপ করে ফেলল ছেলেটা। নবকুমারের সঙ্গে এক বাড়িতে থাকলে কখনোই বা এসব ঘটত না। মেসে কত রকম কুসঙ্গ। নবকুমারের চোখে জল এসে গেল। তারপর ভাবল, এখন কিনা কে কোথাকার একটা মাগি নবকুমার যাতে 7 জন্মেও চোখে দেখেনি, তাকে বাড়িতে প্রতিষ্ঠা করবার ষড়যন্ত্র আটা হচ্ছে। চালাকি।
চলবে না, এসব চলবে না। নবকুমার সাফ জবাব দিয়ে দিবে, নবকুমারের বাড়িতে এসব চালাকি চলবে না। নির্ঘাত সত্যর বাপের বাড়ি দেশের লোক, তাই এত ভালোবাসা। সত্যি বলতে কি, একটা ঈর্ষা অনুভব করে নবকুমার। নবকুমারের সম্পূর্ণ অপরিচিত জগতের কাউকে যে সত্য মনে জায়গা দেবে, এ অসহ্য। হোক না সে মেয়ে মানুষ, তবুও। মনের কথা যে মন ছাড়া আর কেউ জানতে পারে না। এই বাঁচোয়াতেই পৃথিবী টিকে আছে, নইলে পৃথিবী তার সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর বড়াই নিয়ে কোনো কালে রসাতলের অতল তলায় তলিয়ে যেত। মনের কথা অন্যে টের পায় না, নিতান্ত মনের মানুষটাও না। এই আনন্দে যথেচ্ছ নেচে বেড়াচ্ছে মানুষ, যত পারে বড় বড় কথা বলছে, আর স্নেহ, প্রেম, ভালোবাসার মহিমা দেখাচ্ছে। তাই রহস্যটা মানুষ নিজেও খেয়াল করে না, এই যা মজা। নবকুমারও খেয়াল করে না, বিধাতার কাছে এত কত বড় পাওয়া পেয়ে বসেছে সে। মনে মনে তাই শুধু সত্যকে বাক্য বানে বিশুদ্ধ করে না, বিধাতা পুরুষকেও করে। করে বিধাতা নবকুমারকে পুরুষ আর সত্যকে মেয়ে করেছেন বলে। সহ্য হচ্ছে না, এই হাত ধরা দৃশ্য আর সহ্য হচ্ছে না। গলা ঝাড়ার শব্দ করল নবকুমার। এতক্ষণ সত্য নিজের ঝোঁকে ছিল, খেয়াল করেনি আর। আর একজন তো দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে। গলার শব্দে উভয় সচকিত হলো। বিধবাটি একটু সরে গেল, আর সত্য ধরা হাতটা ছেড়ে দিয়ে হাত তুলে মাথা কাপড়টা টানল। বুদ্ধিমতী সত্য অবশ্য তখনই হৈ হৈ করে আবির্ভূত মহিলার পরিচয় দিতে এলো না স্বামীর কাছে। তাছাড়া লজ্জাশরম বলেও কথা আছে, গুরুজনদের সামনে বরের সঙ্গে কথা বলা চলে না। তাই মাথার কাপড়টা টেনে গলা নামিয়ে আসতে বলে, চলো বউ, ও ঘরে গিয়ে বসবে চলো। নবকুমার ভেবেছিল যা বলবে গলা চড়িয়ে বলবে, যাতে ওই মেয়ে মানুষটার কানে পৌঁছয়, যাতে সে বুঝতে পারে বাড়ির প্রকৃত কর্তা কি। আর এও বুঝতে পারে বৃথা আশায় প্রলুব্ধ হয়ে কোনো লাভ নেই তার। সত্য ছেলে মানুষ, না বুঝে শুনে কি না কি বলেছে, সেটা ধোপে টিকল না। এসবই আশা করেছিল নবকুমার। কিন্তু গলা চড়ল না, শুধু চড়ল না নয়, প্রায় বাক্যস্ফূর্তিই হলো না। একটা গমগমে রাগ রাগ ভাব নিয়ে চান করে এসে খেতে বসল। ভাতের থালা ধরে দিতে দিতে সত্য প্রশ্ন করে, এত বেলা অবধি গিয়েছিলে কোথায়? নবকুমার পাতের ওপর হুশ করে সমস্ত ডালটা একসঙ্গে ঢেলে ফেলে ভাত মাখতে মাখতে গম্ভীর গলায় বলে, যেখানেই যাই না, তোমার কাছে তার কৈফিয়ত দিতে হবে নাকি? শোনো কথা, কি কথার কি উত্তর? কৈফিয়ত দিতে হবে এ কথা কে বলেছে? নাইতে খেতে বেলা গড়িয়ে গেল, তাই শুধাচ্ছি। না, শুধোতে হবে না। তেমনি গলাটা চালিয়ে যায় নবকুমার। শুধোবার কোনো এখতিয়ার নেই তোমার। কি জন্যে শুধোবে? তুমি আমায় মেনে চলো, তাই আমি তোমায় মেনে চলব। সত্য অবাক হয়ে বলে, রোদের তাতে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল নাকি? কি বলছো আবোল তাবোল? আবোল তাবোল? আবোল তাবোল বকছি আমি? আর নিজে যখন বলা নেই কওয়া নেই। গলা চড়াবার ব্যর্থ চেষ্টায় বিষম খায় নবকুমার। অজ্ঞতায় তখন সত্য চিকিৎসাধীন হাতে হয় সত্যর বীরপুরুষ স্বামীকে। জল বাতাস মাথায় ফু, ধাতস্থ হতে সময় লাগে। আর ধাতস্থ হওয়া মাত্রই সত্য নিম্নস্বরে বলে, সংসারে আর দুজন মানুষ বাড়ল, একটু জানিয়ে রাখছি তোমায়, নইলে যেমন মতি বুদ্ধি তোমার হঠাৎ হইচই লাগাবে। কে এরা, কোথা থেকে এলো? নবকুমার বলতে পারত, তার সে কথা তো জিজ্ঞেস করবই আমি। সত্যিই তো, কে এরা, কোথা থেকে এলো, কেন এলো? আর আমি বা খামোকা দুটো মানুষকে সংসারে জায়গা দিতে যাব কিসের জন্যে? বলতে পারল না। সেই বিষম খাওয়া ধরা গলায় যা বলল সেটা হচ্ছে এই, তা আমাকে জানাবার কি আছে? তুমি যা ভালো বুঝবে। কার গলা? নবকুমারের? নবকুমার এ কথা বলল কেন? এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্যই কি মহলা দিচ্ছিল নবকুমার মনে মনে? সেদিন পঞ্চুর মার সঙ্গে একবারের জন্য দেখা করে গিয়ে পর্যন্ত দত্তবাড়ির পানসাজনের প্রাণটা যে কেন দেয়ালে মাথা করতে চাইছিল তা ভগবানই জানেন, আর তার সাক্ষীও শুধু তিনি। তাই আবার যখন এদিন সে দিন দুপুরে পঞ্চুর মাকে ধরে বসল, চুপি চুপি আরেকবার আমায় নিয়ে যাবে, তখন পঞ্চুর মা হা হয়ে গেল। বলল, হ্যাঁ গা,
সেদিন তো কথাই কইলে না, আবার আজ যাবে বলছো মানে? কি জানি পঞ্চুর মা, মনটা কেমন টানছে। আমার একটা ছোট বোন ছিল, অনেকটা তেমনই দেখতে। পঞ্চুর মা বোধ করেই একটা তবু মানে পেয়ে আশ্বস্ত হয়। তবে প্রশ্ন তোলে, দিন দুপুরে চুপি চুপিটা সম্ভব কি করে? সে বুদ্ধি পান সাজনেই দিয়েছে। কালীতলায় যাবার নাম করে বেরিয়ে পড়া। ঠনঠনের মা কালী জাগ্রত কালী, তার কাছে সময়ে অসময়ে যাই সবাই। দূরও বেশি নয়, এই তো একটু গেলেই। দেবী দর্শনে এসেছিল পানসাজনী বামন দিদি, আর সেই দর্শন তার মিলেছিল। তারপর তো সেই নবকুমারের প্রদেশ। শঙ্করী বলে, ঠাকুরঝি বলে ডাকবার মুখ নেই, তবু বলতে বড় সাজ যাচ্ছে তাই বলছি। মিথ্যে ছেলে মানুষই করো না সত্য ঠাকুরজি, তুমি যা বলছো তা হবার নয়। হবার নয়? সত্য জোরালো গলায় বলে, কিন্তু কেন হবার নয়? সে কথাটাই আমার বোঝায় কাটোয়ার বউ। ভুল ভ্রান্তি মানুষই করে, তা বলে কস্মিন কালে আর সে ভুল শোধরাতে পারবে না সে? শোধরাবার বললেই হলো, সমাজ সে আবদার শুনবে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে মানুষ যে মাটির পাত্তর ঠাকুরঝি, ও তো ছুত লেগেই গেল। মেয়ে মানুষ যে মাটির পাত্তর, এ কথা বুঝি বিধাতা পুরুষ তার গায়ে দিকে দিয়ে ধরা ভূমিতে পাঠিয়েছিল। সত্য তীক্ষ্ণ স্বরে বলে, আর বেটা ছেলেকে সোনার বাসন বলে ছাপ মেরে পাঠিয়েছিল, তাই তাদের বেলা যা করুক তাই বাহাবা। হ্যাঁ, অন্যায় তুমি করেছিলে সত্য, খুব করেছিলে। তুমি বয়সে বড়, গুরুজন সম্পর্ক, বলাটা আমার শোভা পায় না, তবু না বলে পারছি না। যা করেছিলে তা মহাপাতক। তখন জ্ঞান বুদ্ধি ছিল না, পুরো বুঝতে পারিনি কিসের জন্য কি, কিন্তু পরে তা বুঝেছি। বুঝে মিথ্যে বলবো না, মনে মনে তোমায় নোড়া দিয়ে ছেঁচেছি আমি। শুধু মহাপাতক বলেই নয়, বাবার মতন মান্যিমান মানুষের উঁচু মাথাটা যে তুমি হেট করে দিয়েছিলে, সেই ঘেন্নার জ্বালায় তোমার শতেক ধিক দিয়েছি। তবে এও তো সত্যি, অতি পাতকেরও প্রাচিত্তির আছে। যেমন মহাপাতক করেছ তুমি, তার মহাপ্রাচিত্তিরও করেছ। তুষা নলে জ্বলে জ্বলে খাক হয়েছ। গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর ৬ষ্ঠ-১০তম পর্ব। আপনারা যারা নতুন আমার চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। আমার এই চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে সেগুলো ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।